সান ফ্রান্সিসকো ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে রাতের অন্ধকারে 4টি এয়ারক্রাফট নিজের টেক অফের জন্য অপেক্ষা করছিল। তখন তারা দেখতে পায় একটি এয়ারক্রাফট খুব দ্রুত তাদের দিকে আসছে। দ্রুত আসা এয়ারক্রাফট এটিসি থেকে ল্যান্ডিং এর জন্য পারমিশন চাইলে ল্যান্ডিং এর জন্য এটিসি পারমিশন দিয়ে দেয়। প্রথমে এই টেক অফের জন্য দাঁড়িয়ে থাকা 4টি এয়ারক্রাফটের পাইলটদের কাছে এটা একটা নিজের ভুল ধারণা মনে হচ্ছিল, কেননা তারা মনে করতে থাকে যে এই এয়ারক্রাফট রানওয়ের পাশে এসে খালি রানওয়ের সাথে নিজেকে অ্যালাইন করে নিবে। কিন্তু যেভাবে তারা ভাবছিল এভাবে একদম নয়। ল্যান্ডিং এর জন্য আসা এই এয়ারক্রাফট সোজা এই 4টি এয়ারক্রাফটের সাথে কোলাইড হতে যাচ্ছিল। স্বাগতম আপনাদের জেব মিডিয়ার আরো একটি ভিডিওতে। বন্ধুরা, এই ঘটনা বেশি পুরনো নয়। যখন 7 জুলাই 2017 এয়ার কানাডা এয়ারক্রাফট ACS 759 টরন্টো পিয়ারসন ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে 135 প্যাসেঞ্জার্স আর 5 ক্রু মেম্বার্সের সাথে টেক অফ করে। এটা একটা রুটিন ফ্লাইট ছিল যেটি 5 ঘন্টা 30 মিনিট পর সান ফ্রান্সিসকো ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে ল্যান্ড হওয়ার জন্য রওনা দেয়। দুইজন পাইলট খুব এক্সপিরিয়েন্স ছিলেন যারা আগেও এই এয়ারপোর্টে এয়ারক্রাফট ল্যান্ড করেছিলেন। কিন্তু আজকের দিন আর আগের মতো ছিল না। আর আজকের দিন এভিয়েশন ইন্ডাস্ট্রির জন্য এক উদাহরণ হতে যাচ্ছিল। এয়ার কানাডা ফ্লাইট 759 সান ফ্রান্সিসকো ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে পৌঁছে তখন তারা ল্যান্ডিং এর জন্য নিজের পজিশন বানাতে শুরু করে। এই কাজের জন্য তারা এয়ার ট্রাফিক কন্ট্রোলের অপেক্ষা করছিল। আপনাদের জানিয়ে রাখি, সান ফ্রান্সিসকো ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে মোট 4টি রানওয়ে ছিল, কিন্তু এই দিন শুধুমাত্র 2টি রানওয়ে অপারেট করার জন্য খোলা ছিল। যদি হাওয়া সাউথ ডিরেকশন থেকে আসে তাহলে এই 2টি রানওয়ে টেক অফ আর ল্যান্ডিং এর জন্য ব্যবহার করা হয়। যদি হাওয়া ওয়েস্ট থেকে আসে তাহলে এই 2টি রানওয়ে ব্যবহার করা হয়। এভিয়েশন ইন্ডাস্ট্রি রুল মতে ফ্লাইট সর্বদা হাওয়ার এগেনস্টে টেক অফ করা হয়। আজকের দিনে হাওয়া ওয়েস্ট থেকে আসছিল, এই কারণে হাওয়ার এগেনস্টে ল্যান্ড করার জন্য এই 2 রানওয়ের মধ্যে যে কোনো একটি রানওয়ে ব্যবহার করা ছিল। এই 2 রানওয়ের নাম ছিল 28L আর 28R, অর্থাৎ 28 লেফট আর 28 রাইট। এখন পর্যন্ত সব ঠিক ছিল, কিন্তু এখন যা হতে যাচ্ছিল তা কিন্তু খুব ভয়ানক। এই দিন রানওয়ে 28L মেইনটেনেন্সের জন্য বন্ধ ছিল, এই কারণে এই রানওয়ে লাইটও অফ ছিল। কন্ট্রোল টাওয়ার এয়ার কানাডা 759 কে 28R রানওয়েতে ল্যান্ডিং এর জন্য পারমিশন দিয়ে দেয়। যেহেতু এই দুইজন পাইলট আগেও এই এয়ারপোর্টে প্লেন ল্যান্ডিং করিয়েছিল, তাই তারা এক্সপেক্ট করছিল 2টি প্যারালাল লাইন দেখতে পাবে আর তাদেরকে এয়ারক্রাফট রাইটে থাকা রানওয়েতে ল্যান্ড করতে হবে। এখানে হয় তাদের প্রথম ভুল। এই 2 রানওয়ের পাশে 2টো ট্যাক্সিওয়ে ছিল। টার্মিনাল থেকে প্যাসেঞ্জার লোড করে ট্যাক্সিওয়ের সাহায্যে প্লেন এই রানওয়ে পর্যন্ত আসে। রাতের অন্ধকারের কারণে এয়ার কানাডা ফ্লাইট 759 এর পাইলট ট্যাক্সিওয়ের লাইটকে 28R অনুমান করে, কিন্তু আসলে যে 28R এর লাইট ছিল এটা তারা 28L অনুমান করে। কিন্তু এর থেকে ভয়ানক যা ছিল তা এখন পর্যন্ত পাইলট অনুমান করতে পারছিল না। আর তা হলো তাদের বাবা 28R এর মধ্যে 4টি এয়ারক্রাফট প্যাসেঞ্জার্স নিয়ে টেক অফের জন্য অপেক্ষা করছিল। 3টি ইউনাইটেড ওয়ান এয়ারলাইন্সের এয়ারক্রাফট ছিল আর একটি ফিলিপিন্স এয়ারলাইন্সের এয়ারক্রাফট ছিল। এই 4টি ফ্লাইটের মধ্যে 1000 থেকে বেশি প্যাসেঞ্জার্স ছিল আর 4টি ফ্লাইটের মধ্যে ফিউল ও ফুললি লোডেড ছিল। রানওয়ে 28R আর ট্যাক্সিওয়ের মধ্যে শুধুমাত্র 100 মিটার ডিস্টেন্স ছিল। এয়ার কানাডা ফ্লাইট যখন নিজেকে ট্যাক্সিওয়ের সাথে অ্যালাইন করে নিয়েছিল, দূরে থাকা কন্ট্রোল টাওয়ার থেকে এটা অনুমান করা কঠিন ছিল যে এয়ার কানাডা ফ্লাইট কোথায় ল্যান্ড হতে যাচ্ছে। রানওয়ের মেইনটেনেন্সের জন্য বন্ধ হওয়া একটি স্বাভাবিক ঘটনা, কিন্তু কেন এই বিষয়ে এয়ার কানাডা ফ্লাইট 759 এর পাইলটকে জানানো হয়নি? যদি পাইলট একথা জানতেন তাহলে এই কনফিউশন আগে থেকে হতো না। রানওয়ে 28L এর বন্ধ হওয়ার বিষয়ে নোডেমসের মধ্যে মেনশন করা ছিল। নোডেমস অর্থাৎ নোটিসেস টু এয়ার মিশন, এমন এক নোটিশ যেখানে ফ্লাইটের টেক অফ থেকে ল্যান্ডিং পর্যন্ত সব ইনফরমেশন লেখা থাকে। প্রকৃতপক্ষে এইসব নোটিশ থেকে ইম্পর্টেন্ট ইনফরমেশন পয়েন্ট আউট করা অনেক কঠিন কাজ। এই কারণে 28L বন্ধ হওয়ার ইনফরমেশন পাইলটের দ্বারা মিস হয়ে যায়। আর এটা ছিল এয়ার কানাডা ফ্লাইটের পাইলটের সেকেন্ড নাম্বার সবচেয়ে বড় ভুল। এয়ার কানাডা 759 দ্রুত রানওয়ে অর্থাৎ ট্যাক্সিওয়ের দিকে আসছিল। কন্ট্রোল টাওয়ার ভিজুয়াল অ্যাপ্রোচের সাহায্যে ল্যান্ড হওয়ার জন্য পারমিশন দিয়ে দেয়। এর মানে হলো যে রানওয়ে নিজে খুঁজে ফ্লাইটকে ম্যানুয়ালি রানওয়ের সাথে লাইন আপ করা। নরমালি যখন আবহাওয়া ভালো থাকে তখন ভিজুয়াল অ্যাপ্রোচের পারমিশন দেওয়া হয়। যেহেতু আগেও অনেকবার ভিজুয়াল অ্যাপ্রোচের সাহায্যে পাইলট লাইন আপ করতে ব্যর্থ হয় আর পাইলট ল্যান্ডিং অন্য জায়গায় গিয়ে করে নেয়। এই কারণে বেশিরভাগ পাইলট ভিজুয়াল অ্যাপ্রোচের সাথে সাথে ইনস্ট্রুমেন্ট গাইডেন্স সিস্টেমও ব্যবহার করে থাকেন। এই ইনস্ট্রুমেন্ট গাইডেন্স সিস্টেম পাইলটকে এন্ড টাইম পর্যন্ত সঠিক ল্যান্ডিং এর ইনফরমেশন দিতে থাকে। এই সিস্টেমকে অ্যাক্টিভেট করার জন্য রানওয়ে নাম্বার এন্টার করতে হয়, কিন্তু আজকের মডার্ন এয়ারক্রাফট নিজে এই গাইডেন্স সিস্টেম আপডেট করে নেয়। কিন্তু এই এয়ারক্রাফট এয়ারবাস A320 ছিল যেখানে এই গাইডেন্স সিস্টেম ম্যানুয়ালি অ্যাক্টিভেট করার ছিল, কিন্তু পাইলট কোনো কারণে করেননি। এটা ছিল পাইলটের 3 নম্বর সবচেয়ে বড় ভুল। কিন্তু পাইলট কেন একটির পর একটি বড় ভুল করে যাচ্ছেন? এই সময় ঘড়িতে রাত 11:45 বাজছিল আর এয়ার কানাডা 759 এর পাইলট বিগত 19 ঘন্টা থেকে নিজের এই শিডিউল ডিউটি করছিল। এই দুইজন পাইলট কানাডিয়ান পাইলট ছিলেন। ওই সময় কানাডিয়ান পাইলটদের জন্য ইউএস এর মতো কোনো ফিক্সড রুল ছিল না। এয়ার কানাডা 759 এর 3টি ভুল আমরা পয়েন্ট আউট করলাম, কিন্তু ওই 4টি ফ্লাইটের পাইলটদের কথা যারা দেখছিল যে এয়ার কানাডা ফ্লাইট রানওয়ের দিকে নয় বরং
ট্যাক্সিওয়ের দিকে আসছিল। আসলে সবার জানা ছিল যে সান ফ্রান্সিসকো ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে ভিজুয়াল অ্যাপ্রোচের পর প্লেনকে একটু রাইট সাইড দিয়ে নিতে হয়। যদি ফ্লাইট 28 সোজা আসে তাহলে ফ্লাইটকে সান ফ্রান্সিসকোর ফস্টার সিটির উপর দিয়ে যেতে হবে। জনবহুল এলাকার মধ্যে যাতে নয়েজ পলিউশন না হয় তাই ফ্লাইটের পাইলট ট্যাক্সিওয়ের দিকে গিয়ে নিজেকে রানওয়ের সাথে অ্যালাইন করে নেয়। টেক অফের জন্য দাঁড়িয়ে থাকা 4টি ফ্লাইটের পাইলটদের কাছে এটা একটা সাধারণ বিষয় হয়েছিল, এই কারণে কেউ কন্ট্রোল টাওয়ারকে রিপোর্ট করেনি। এরপরও যখন এয়ার কানাডা ফ্লাইট আরো কাছে আসতে শুরু করে তখন ফিলিপিন্স এয়ারলাইনের ফ্লাইট নিজের লাইট অন করে দেয়, যাতে ল্যান্ড হওয়ার জন্য আসা ফ্লাইট বুঝতে পারে যে এখানে আগে থেকে টেক অফের জন্য আরো 4টি ফ্লাইট দাঁড়িয়ে আছে। অন্যদিকে এয়ার কানাডা ফ্লাইটের পাইলট যেটি উনি 28 অনুমান করেন ওখানে লাইট দেখতে পান। দুইজন পাইলটকে কিছু ঠিক লাগছিল না, তখন তারা ফরেন কন্ট্রোল টাওয়ারকে এই মেসেজ দেয়। And Tower, just want to confirm this Air 759, we see some lights on the runway there. Runway land. কন্ট্রোল টাওয়ার সঙ্গে সঙ্গে রিপ্লাই করে 28 একদম খালি পড়ে আছে, ওখানে কেউ নাই, আপনাকে ল্যান্ড হওয়ার জন্য পারমিশন দেওয়া যাচ্ছে। Air 759, confirm clear to land runway 28 right, there is no one on 28 right. আসলে কন্ট্রোল টাওয়ারে থাকা অফিসার্সও অনুমান করতে পারছিল না যে এয়ার কানাডা ফ্লাইটের পাইলট ট্যাক্সিওয়েকে 28 অনুমান করে নিয়েছিল। নর্মালি এই সিচুয়েশনের জন্য আরো একজন কন্ট্রোলার গ্রাউন্ড ট্রাফিককে মনিটর করে। যেহেতু রাতের এই সময় ট্রাফিক এত বেশি ছিল না তাই একজন কন্ট্রোলার এইসব ট্রাফিক কন্ট্রোল করছিল। ভাগ্যক্রমে ওয়েটিং এ থাকা একজন পাইলট এয়ার কানাডা আর কন্ট্রোল টাওয়ারের এই কনভারসেশন শুনতে পাচ্ছিলেন। উনিও বুঝতে পারছিলেন না যে এত পাশে আসার পরও এয়ার কানাডা ফ্লাইট কেন নিজেকে রানওয়ের সাথে অ্যালাইন করছিল না। আর এখন শুধুমাত্র কয়েক সেকেন্ড বেঁচে ছিল। ওয়েটিং এ থাকা পাইলট নিজের মৃত্যুকে সামনে দেখতে পাচ্ছিল। উনি কনফার্ম হন যে এয়ার কানাডা ফ্লাইটের পাইলট ট্যাক্সিওয়েকে রানওয়ে অনুমান করে নিয়েছিল। সবচেয়ে সামনে থাকা ইউনাইটেড এয়ারলাইন্সের পাইলট নিজের কল সাইন না করে কন্ট্রোল টাওয়ারকে এই মেসেজ দেয়। This guy going? He's on the tack. এই মেসেজের জবাবে কন্ট্রোল টাওয়ার এয়ার কানাডা ফ্লাইটকে গো অ্যারাউন্ডের মেসেজ রিলাই করে। Air Canada go around. In the go around, Air 759. যতক্ষণ পর্যন্ত এয়ার কানাডার ফ্লাইট এই মেসেজ পায় তখন পর্যন্ত এয়ার কানাডা টেক অফের জন্য দাঁড়িয়ে থাকা থার্ড ফ্লাইট থেকে শুধুমাত্র কয়েক সেকেন্ড দূরে ছিল। ভাগ্যক্রমে এয়ার কানাডা ফ্লাইটের পাইলট ফরেন এই মেসেজে রিয়েক্ট করে আবার লিভার উপরে করে আবার অ্যালটিটিউড গেইন করে নেন। যদি আর কয়েক সেকেন্ড ডিলাই হতো তাহলে আপনি যা দেখতে পান এই ঘটনা এভিয়েশন ইন্ডাস্ট্রির সবচেয়ে বড় প্লেন ক্র্যাশ নামে জানা যেত। ওয়েটিং ফ্লাইটের মধ্যে থাকা 1000 প্যাসেঞ্জার্স এবং এয়ার কানাডা ফ্লাইটের মধ্যে থাকা 135 প্যাসেঞ্জার্স আর এই 5টি ফ্লাইটের মধ্যে ফিউলও ফুললি লোডেড ছিল। এই ইনসিডেন্টের পর ফুল ইনভেস্টিগেশন হয় আর এয়ার কানাডা ফ্লাইটের পাইলটকে দোষী মানা হয়, কেননা তারা না ইনস্ট্রুমেন্ট গাইডেন্স সিস্টেম অ্যাক্টিভেট করেছিল আর না নোডেমসের মধ্যে থাকা নোটস পড়েছিল। এছাড়া ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড সান ফ্রান্সিসকো ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের জন্য নতুন নিয়ম লাগু করে। নতুন নিয়ম মতে যখন মেইনটেনেন্সের জন্য রানওয়ে বন্ধ থাকবে তখন ভিজুয়াল অ্যাপ্রোচের পারমিশন দেওয়া হবে না আর এর সাথে সাথে গ্রাউন্ড ট্রাফিক কন্ট্রোলার পার্মানেন্ট করা হয়। আশা করছি যে মিডিয়ার এই ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে। আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন।